আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা গুণগত রসায়ন অধ্যায়ের হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে। আমরা আগের ভিডিওটাতে আলোচনা করেছিলাম হলো আমাদের যেই আলফা কণা নির্গমন, বিটা কণা নির্গমন, গামা রশ্মি নির্গমন এগুলোর ক্ষেত্রে, অর্থাৎ তেজস্ক্রিয়তা যে টপিকটা ছিল সেটা। তেজস্ক্রিয়তার ঠিক পরের পার্টটাই হলো নিউক্লিয়ার বিক্রিয়া, ঠিক আছে। তো এই নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে তোমরা 9-10-এ মোটামুটি একটু পড়েছো যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, এই টাইপের যে বিক্রিয়াগুলো কিন্তু নাম শুনেছো। হ্যাঁ, তো নিউক্লিয়ার বিক্রিয়া কি তোমরা অলরেডি 9-10-এ পড়ে ফেলছো, তাই না? কোনো উচ্চ শক্তি সম্পন্ন কণা বা নিউক্লিয়াস যদি অপর একটা নিউক্লিয়াসকে আঘাত করে, তাহলে যেই নিউক্লিয়াসটাকে আঘাত করবে ওই নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। এটা ঠিক আছে। নিউক্লিয়ার বিক্রিয়া কিন্তু সাধারণ রাসায়নিক বিক্রিয়ার মতো নয়। বিক্রিয়কার উৎপাদের যেই ব্যাপারটা, এটা হুবহু ওই রকম হিসাব হবে না। কেমন হিসাব হবে আমি আসছি। নিউক্লিয়ার বিক্রিয়াগুলো প্রধানত 3 ধরনের, তোমরা এটা জানো। একটা হচ্ছে ট্রান্সমিউটেশন, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, আর একটা হচ্ছে ফিউশন। ফিশন আর ফিউশন, ঠিক আছে, দুইটা ভিন্ন। ফিউশন মানে হচ্ছে জোড়া। এটা কি বলতো? জোড়া 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 লাগা আর কি। হ্যাঁ, একত্র হওয়া বা একত্র। আর ফিশন মানে হচ্ছে ভাঙা, ভেঙে একাধিকে পরিণত হওয়া। ট্রান্সমিউটেশন মানে কি? একটা থেকে আরেকটাতে মিউটেশন ঘটা, এটাকে বলে ট্রান্সমিউটেশন। যাই হোক, তার আগে একটা কথা বোঝো, যেমন নিউক্লিয়ার বিক্রিয়া মানে কি। নিউক্লিয়ার বিক্রিয়ার ফ্যাক্টটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে 1911 সালে, কত সালে জানো তোমরা? 1911 সালের বিজ্ঞানী রাদারফোর্ড। কে বলো তো? রাদারফোর্ড। এমসিকিউর জন্য লাগতে পারে না, লাগবে। হ্যাঁ, প্রায় সময় আসে, কম আসে, কিন্তু এটা ইম্পর্টেন্ট। 1911 সালে রাদারফোর্ড করলেন কি জানো? নাইট্রোজেনের মধ্যে। কার মধ্যে বলো তো? নাইট্রোজেনের মধ্যে উনি আলফা কণা চালনা করলেন। নাইট্রোজেনের মধ্যে দেখো, নাইট্রোজেনের মধ্যে উনি খুব দ্রুতগতি সম্পন্ন হিলিয়াম নিউক্লিয়াস, যেটাকে বলি আমরা, যেটা আলফা কণা, উনি ওইটা চালনা করলেন। দেখো, এটা 14 একটা নর্মাল নিউক্লিয়াস। হ্যাঁ, নাইট্রোজেন নিউক্লিয়াস বা নাইট্রোজেন পরমাণু। এই নাইট্রোজেনের মধ্যে উনি হিলিয়াম অনেক জোরে চালনা করলেন। ফলে উনি কি দেখতে পেলেন জানো? উনি দেখতে পেলেন এটা অক্সিজেনে পরিণত হয়ে গেছে। এটা অক্সিজেনে পরিণত হয়েছে এবং সাথে সাথে এখান থেকে একটা প্রোটন বের হয়ে চলে গেছে। একটা কি বের হয়ে চলে গেছে? প্রোটন বের হয়ে চলে গেছে। এটা কে দেখতে পাচ্ছে? রাদারফোর্ড দেখছে। কত সালে? 1911 সালে। এই যে উনি সর্বপ্রথম এই ব্যাপারটা লক্ষ্য করলেন, অর্থাৎ একটা পরমাণু যে একটা কণা বা অন্য একটা পরমাণু বা অন্য একটা নিউক্লিয়াসের আঘাতের কারণে চেঞ্জ হয়ে অন্য একটা পরমাণুতে চলে যাচ্ছে, এই ব্যাপারটাই হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। এটাই হচ্ছে একটা নিউক্লিয়ার বিক্রিয়া, ঠিক আছে। এখন সাধারণত আমরা যেমন দেখি হচ্ছে ধরো H2+ 2H2+ O2, এটা মিলে হচ্ছে 2H2O। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি বলো তো? বিক্রিয়কে পরমাণুর সংখ্যা এবং উৎপাদে, অর্থাৎ এই পাশে যতটা অক্সিজেন আছে এই পাশে ঠিক ততটা থাকবে, এই পাশে যতটা হাইড্রোজেন থাকবে এই পাশে ঠিক ততটা হাইড্রোজেন থাকবে। এটাই হচ্ছে কি রাসায়নিক নর্মাল বিক্রিয়ার হচ্ছে আমাদের কি মেকানিজম। ওকে, তাই না? সবাই পারি তো? বুঝি তো এগুলা, না? ইজি। আচ্ছা ভাই, সারাদিন ক্লাস নিছি তো গলা একটু বসে আছে, ঠিক আছে। তার উপর রাতের বেলা এমনিতে ঠান্ডাতে একটু গলা বসে যায়, তো কথা ভালো করে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তোমরা একটু কষ্ট করে কি বুঝতে হবে। এইবার আসো, এখন আমরা যদি চিন্তা করি যে তাইলে হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়ার সাথে রাসায়নিক বিক্রিয়ার পার্থক্যটা কোথায়, এটা প্রশ্ন আসতে পারে। তোমরা যদি চিন্তা করো, খুব মজার, কিন্তু অত কঠিন না, একটু কনসেন্ট্রেশন দিতে হবে। সেটা দেখো, এই নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে বিক্রিয়কে মোট ভর সংখ্যা যা থাকবে উৎপাদেও ভর সংখ্যা তাই থাকবে। বিক্রিয়কে পারমাণবিক সংখ্যা যা থাকবে উৎপাদেও তাই। মানে বুঝো, এখানে এটার ভর সংখ্যা 4, এখানে দুইটা বিক্রিয়ক, এটা এসে এটাকে আঘাত করছিল, যাই হোক, এই দুইটা মিলে কত? 18 হয়। উৎপাদেও ভর সংখ্যা 18ই থাকবে। দেখো, এটা 17, এটা 1, মিলে কত? 18। তাহলে 18 ম্যাচ করলো কিনা? করছে। এটা 7, এটা 2, তাহলে এটা 9 হয়। দেখি তো এখানে হয় কিনা। এই যে 8, এই 1, 9, এরা দুইটা মিলে আবার কত? 9। তার মানে এখানেও 9, এরাও 9। দেখো,
পারমাণবিক সংখ্যাগুলা বিক্রিয়কে যা ছিল উৎপাদে তাই আছে। পারমাণবিক ভর যেটা আছে, ভর সংখ্যা, অ্যাকচুয়ালি ভর সংখ্যা, সেই ভর সংখ্যাটা এখানে যা দুইটা মিলে 18, এখানেও দুইটা মিলে কি, এই দুইটা মিলে 18। এই যে ব্যাপারটা, অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়াগুলোর ক্ষেত্রে হচ্ছে হলো এখানে ভর সংখ্যা যা থাকবে মোট ভর সংখ্যা, এখানেও মোট ভর সংখ্যা তাই থাকবে। আবার এখানে পারমাণবিক সংখ্যা যা থাকবে মোট পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, অ্যাকচুয়ালি প্রোটন সংখ্যা যতগুলা থাকবে এখানেও ঠিক ততগুলা মোট প্রোটন সংখ্যা থাকবে উৎপাদে। কথা বোঝা গেছে? এটা হচ্ছে হলো আমাদের নিউক্লিয়ার বিক্রিয়ার মূল ফোকাসের জায়গা। ওকে, এবার এটা যদি বুঝে যাও, আমার মনে হয় বুঝে গেছো, তাই না? এটার ব্যাপারে একটু কথা বলা শেষ। এরপর একটা কথা এখানে তোমরা ইম্পর্টেন্ট, সেটা দেখতে পাবে, হয়তো তোমরা হয়তো ভাববে, এটা অলরেডি ভেবে ফেলেছো যে এটা তো 8 ঠিক আছে অক্সিজেনের, কিন্তু অক্সিজেন তো আমরা এটা কত জানি, এটা 16 জানি। অক্সিজেন আমরা জানি হচ্ছিল 8 16, ঠিক আছে? তো এটা 17 কেন? এটা আসলে একটা আইসোটোপ। অক্সিজেনের একটা কি বলতো, আইসোটোপ। আইসোটোপে আমরা জানি কি, একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বিভিন্ন মানে একই পরমাণুর একাধিক ভর সংখ্যা বিশিষ্ট যেটা থাকে ওটা আইসোটোপ হয়। অ্যাকচুয়ালি মানে এখানে কি প্রোটন সংখ্যাটা কি, দেখো আইসোটোপ, আইসোটোপ মানে কি বুঝায় দেখো তো, আমরা আইসোটোন বলতে কি বুঝি, আইসোবার বলতে কি বুঝি বলো তো? আইসোটোপ মানে হচ্ছে কি প্রোটন সংখ্যা একই, একই প্রোটন, ভর সংখ্যাটা কি হবে, ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয় মানে অ্যাকচুয়ালি নিউট্রন সংখ্যাটা ভিন্ন ভিন্ন হয় আর কি। ঠিক আছে, ওইটা নিয়ে সবাই জানি, 19-এ পড়ছি না, আইসোটোপ, আইসোটোন, আইসোবার কি কি কি, সবাই বুঝে গেছি। এটা রাসায়নিক বিক্রিয়ার সাথে এটার পার্থক্যটা, রাসায়নিক বিক্রিয়ায় মূল পরমাণু বা মৌল হিসাব হয়, এখানে কিন্তু পরমাণু বা মৌল হিসাব হয় না। এখানে মূল ব্যাপারটা হচ্ছে একটা পরমাণু বা একটা নিউক্লিয়াস বা একটা কণা এসে আঘাত করবে, সেইটা ওই আগের নিউক্লিয়াসটা এটাকে আঘাত করার ফলে যে কোনো একটা নিউক্লিয়াস ওইটা চেঞ্জ হয়ে অন্য একটা নিউক্লিয়াসে পরিণত হবে, সাথে একটা ছোট কণা বা পরমাণু কি হয়ে যাবে, বের হয়ে চলে যাবে, এরকমই হয়। তো এখানে ব্যাপারটা ট্রান্সমুটেশন, ব্যাপারটা হচ্ছে এরকম। ট্রান্সমুটেশন হচ্ছে হলো একটা ছোট কণা বা হচ্ছে হলো ছোট একটা নিউক্লিয়াস এসে বড় একটা, মোটামুটি তুলনামূলক একটা বড় নিউক্লিয়াসকে আঘাত করলে ওই যেটাকে আঘাত করবে সে অন্য একটা নিউক্লিয়াসে পরিণত হবে, পাশে একটা কণা বা একটা ছোট নিউক্লিয়াস বের হয়ে চলে যাবে, এটাই হচ্ছে হলো ট্রান্সমুটেশন। ঠিক আছে, আর নিউক্লিয়ার ফিশন মানে কি, একটা বড় নিউক্লিয়াসকে, সাধারণত ইউরেনিয়ামের যেই নিউক্লিয়াসটা আছে, এই বড় নিউক্লিয়াসকে যদি একটা দ্রুতগতি সম্পন্ন ছোট কণা যেমন নিউট্রন বা প্রোটন বা হচ্ছে হিলিয়াম খুব দ্রুত এসে যদি তাকে আঘাত করে, সে ভেঙে কাছাকাছি ভর বিশিষ্ট দুইটা পরমাণু বা নিউক্লিয়াসে পরিণত হবে। দুইটা নিউক্লিয়াসে, কিন্তু এখানে কয়টা নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে, সাথে কিছু কণা বের হইতে পারে, ছোট কণা যেমন প্রোটন বা নিউট্রন বা গামা, এই টাইপের কি একটা ছোট কণা বের হবে, একটা দুইটা তিনটা একাধিক কণা বের হতে পারে, দেন সাথে শক্তি উৎপন্ন হবে। অবশ্যই এখানে কি শক্তি, অনেক বিপুল পরিমাণ শক্তি, প্রায় 200 MeV, প্রায় কত 200 MeV এই টাইপের শক্তি উৎপন্ন হয়, কিন্তু এই জিনিস মাথায় রাখতে হবে। আর নিউক্লিয়ার ফিউশন, যেটা ফিউশন, এখানে ফিউশনে তাহলে কি হয়, একটা ভেঙে একাধিক নিউক্লিয়াস হয়, বড় বড় মোটামুটি কাছাকাছি ভরের। এই নিউক্লিয়ার ফিউশনে আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাবো। আর নিউক্লিয়ার ফিউশন যেটা থাকে, নিউক্লিয়ার ফিউশন, এই নিউক্লিয়ার ফিউশনের ক্ষেত্রে একটু তোমাকে মাথায় মনে রাখতে হবে যে নিউক্লিয়ার কি বলতো ফিউশন, নিউক্লিয়ার ফিউশন হচ্ছে হলো ছোট ছোট পরমাণু বা আইসোটোপ বা হচ্ছে নিউক্লিয়াস মিলে তুলনামূলক বড় ভর বিশিষ্ট একটা নিউক্লিয়াস এবং একটা কণা বের হয়ে চলে যাবে, একটা কণা বের হয়ে চলে যাবে, একটা তুলনামূলক বড় নিউক্লিয়াস তৈরি করবে, একদম ছোট। বেসিক্যালি আমাদের হাইড্রোজেনের যে আইসোটোপগুলো আছে না, হাইড্রোজেনের আইসোটোপগুলো হচ্ছে এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটাতে অংশগ্রহণ করে। আর এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হাইড্রোজেন বোমা বিস্ফোরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর নিউক্লিয়ার ফিশন যেটা, এটা হচ্ছে পারমাণবিক বোমা তৈরিতে বা পারমাণবিক বোমার বিস্ফোরণের ক্ষেত্রে নিউক্লিয়ার ফিশনটা ব্যবহৃত হয়। জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে 1945 সালে যেই মানে কি আমেরিকা যেই পারমাণবিক বোমা ফেলছিল, সেটা কিন্তু নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ছিল। ওকে, তাহলে এই ডাটাগুলো তোমরা খুব ভালো করে পড়ে ফেলবা বা লিখে ফেলতে হবে, নোট করে ফেলতে হবে, এবং এই সংজ্ঞাগুলো প্রত্যেকটা বইয়ে আছে। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোকে সংজ্ঞা আকারে তোমাদের লেখা। তাহলে এখন আমি এটা কি মুছতে পারি কি পারি না, তোমরা বলো তো?
আমি এটা এখন বুঝতে পারি? সবাই তাড়াতাড়ি ঝটপট লেখা বাকি থাকলে লিখে ফেলো, তো নোট করে ফেলো। ওকে, তারপর চলো আমরা এখান থেকে চলো এর পরের অংশে চলে যাই। এবং প্রত্যেকটা প্রকারের এক একটা উদাহরণ নিব, উদাহরণ নিয়ে তারপর তোমাদেরকে সেখান থেকে বুঝাবো। যেমন ধরো সবার আগে আসি ট্রান্সমুটেশন। কি বলতো? ট্রান্সমুটেশন। ট্রান্সমুটেশন ট্রান্সমুটেশন এটা দীর্ঘকার হবে না হ্রস্বকার হবে? দেখো তো তোমরা বইয়ে। যাই হোক, ট্রান্সমুটেশন একটা পরমাণুকে, যেমন ধরো ট্রান্সমুটেশন এই যে একটু আগে যেমন দেখলাম নাইট্রোজেনকে, এটা 14 ছিল, এটা ছিল কত 7, ওকে একটা হিলিয়াম কণা এসে কি করছে? আঘাত করছে। এটা ট্রান্সমিউট হয়ে, ঠিক আছে, মিউটেশনের মাধ্যমে এটা অক্সিজেন 17, এটা হয়ে গেছে একটা প্রোটন বের হয়ে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে একটা ট্রান্সমুটেশন। তারপর স্ক্যান্ডিয়াম যেটা আছে, স্ক্যান্ডিয়াম এটা হচ্ছে 21 এবং 45, ঠিক আছে। এটাকে যখন একটা কি এসে একটা কণা এসে আঘাত করবে, এটা কি এসে আঘাত করবে? যে কোনো কণা হতে পারে। সেটা যদি আঘাত করে তাহলে সেক্ষেত্রে ধরো এটাকে একটা আঘাত করলো আমার এখান থেকে, দেখো আমি বললাম এখান থেকে তোমাকে, এটা আঘাত করলো হাইড্রোজেন, একটা প্রোটন এসে, উচ্চ গতিসম্পন্ন একটা প্রোটন এসে আঘাত করলো একে। তাহলে এক্ষেত্রে যে জিনিসটা হবে, আমি বললাম এখান থেকে একটা কণা বের হয়ে যেতে পারে। সেটা হচ্ছে ধরো এখানে একটা নিউট্রন বের হয়ে গেল। নিউট্রনের এইটা নিউট্রন সংখ্যা জানো তো? নিউট্রন। তো এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে হলো, আমি বলছি এটা ট্রান্সমুটেশন মানে এই নিউক্লিয়াসটাকে এটা এসে আঘাত করছে। এটা যখন আঘাত করছে এখান থেকে একটা ধরো আমি নিউট্রন বেরোচ্ছে বললাম, একটা নিউট্রন বেরোচ্ছে। এবার আমাকে বাইর করতে হবে এই জায়গার পরমাণুটা কি, বলো তো কি হবে তোমাদের? বলো তো তোমরা। সমতা করার মাধ্যমে বুঝতে হবে তোমাকে। দুই পাশে আমরা জানি কি হবে বলো তো? দুই পাশে অবশ্যই পারমাণবিক সংখ্যা সেম হবে, পারমাণবিক ভর সংখ্যা সেম হবে। ভর সংখ্যা এটা 45, 1 46, এখানে আছে 1, তাইলে নিশ্চিতভাবে এটা হবে 45। ওকে, এবার আসো এখানে আমি নিউট্রন কোনো ভর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা নেয় না, তাইলে এটা হচ্ছে 1, এখানে হচ্ছে 1, তাইলে এটা 21, তাইলে এটা হবে কি 22। তাইলে তুমি চিন্তা করো তো 22 কার বলো তো? 22 স্ক্যান্ডিয়াম, তারপর হচ্ছে টাইটেনিয়াম। তাহলে 22 কার? টাইটেনিয়াম। আমরা জানি পারমাণবিক সংখ্যা থেকে বা প্রোটন সংখ্যা থেকেই মৌলটার পরিচয় নির্ভর করে। তাহলে এটা কি হবে? টাইটেনিয়াম হয়ে গেল। তার মানে স্ক্যান্ডিয়ামকে যদি তুমি একটা প্রোটন দ্বারা আঘাত করো তাহলে সে কিসে? টাইটেনিয়ামে মিউটেশনের মাধ্যমে টাইটেনিয়ামে পরিণত হয়ে গেছে। এটা হচ্ছে ট্রান্সমুটেশন বা ট্রান্সমিউটেশন, ঠিক আছে। দেন এটা একটা চলে গেল। এরকম অসংখ্য উদাহরণ আছে বই থেকে, আমরা বিভিন্ন টাইপের উদাহরণ আমরা কিন্তু কি নিতে পারি। আমি তোমাদেরকে যদি একটু বই থেকে একটা উদাহরণ নিয়ে দেখাই এই ট্রান্সমুটেশনের, তোমরা আর একটু ভালো বুঝবে। ট্রান্সমুটেশন হচ্ছে হলো একটা নিউক্লিয়াস এসে কি আঘাত করবে। দাঁড়াও আমার বইটা একটু আমি কোথায় রাখলাম, একটু বইটা আমি নিয়ে নেই, ঠিক আছে। এখান থেকে একটা জিনিস, সুন্দর একটা জিনিস নিয়ে নেই। দেখো যে আমার কাছে হচ্ছে হলো এখানে সবচেয়ে কমন টাইপের একটা নেই, কমন কমনগুলো তো নিলাম। এটা হচ্ছে তোমরা হচ্ছে হলো এটার নাম জানো না, যারা নেপচুনিয়াম যেটা আছে তোমরা এটা হচ্ছে হলো কি 237 এবং হচ্ছে হলো এখান থেকে 93। এটাকে একটা ক্যালসিয়াম যদি এসে আঘাত করে, আমি ট্রান্সমুটেশনের মধ্যে বলেছি যে কণাও আঘাত করতে পারে। কণার মধ্যে হচ্ছে হলো হিলিয়াম আছে, তারপর নিউট্রন আছে, প্রোটন আছে, তারপর যে কোনো নিউক্লিয়াসও এসে আঘাত করতে পারে। এখানে ক্যালসিয়ামের যেটা হচ্ছে হলো 48 আর হচ্ছে হলো 20, এইটা যখন ক্যালসিয়াম এসে যখন নেপচুনিয়ামকে আঘাত করলো তখন এখান থেকে দেখো আমি তোমরা এটা জানবা না তাই হচ্ছে আমি এটা করে দিচ্ছি। এটা হচ্ছে নিউনিয়াম যেটা আছে, নিউনিয়ামের পারমাণবিক সংখ্যা কত তোমরা জানো? নিউনিয়াম 113 কত? 113। যে নিউনিয়াম আছে NH, এটা 113, ওর ভর সংখ্যা হচ্ছে হলো কত? 282। কত? 282, এটা ভর সংখ্যা 282। এখন আমার তোমাদের কাছে প্রশ্ন হলো, আমি বললাম যে এটা একটা ট্রান্সমুটেশন বিক্রিয়া। ট্রান্সমুটেশন বিক্রিয়া কোনো শক্তি উৎপন্ন হয় না, তাই এই বিক্রিয়া যদি তোমার বিক্রিয়া পরীক্ষায় হচ্ছে হলো কি দেখবা যে বিক্রিয়া দেওয়া থাকবে, ওই বিক্রিয়ার পাশে শক্তি আছে কিনা, এবং
একটা এরকম দুইটা মিলে এটা তো একটা কি হয়ে যেতে পারে, এটা তো দুইটা মিলে যেহেতু একটা নতুন হচ্ছে দুইটা মিলে, তাহলে স্বাভাবিকভাবে এটা তো হচ্ছে হলো ফিউশন বিক্রিয়াও হইতে পারে, ফিউশন। কিন্তু ফিউশন বিক্রিয়া আর ফিশন বিক্রিয়ার মধ্যে শক্তি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, কিন্তু এটার মধ্যে ট্রান্সমুটেশন ক্ষেত্রে এটা হয় না। ওকে, আর ট্রান্সমুটেশনের ক্ষেত্রে এটা এসে একে দ্রুত গতিতে আঘাত করে, বাট হচ্ছে হলো ফিশন বা ফিউশনগুলোতে হচ্ছে হলো কি এগুলা দ্রুত, ফিশনে ভাঙে দ্রুত এসে আঘাত করে ভাঙি ফেলে, কিন্তু ফিউশনে ওদেরকে চাপ দিয়ে বা উচ্চ তাপমাত্রায় রেখে, ঠিক আছে, উত্তপ্ত অবস্থায় রেখে তাদেরকে জোড়া লাগায় একটা নতুন বানাইতে হয়। তাই এটা দেখো নিউনিয়াম যেটা উৎপন্ন হলো এটা হয়ে গেছে। এখন তোমার কাছে প্রশ্ন হলো এখানে কি বের হবে এবং কয়টা বের হবে, কি বের হবে, কয়টা বের হবে, বের হইলে এই কণাগুলোই বের হবে, এই ছোট ছোট কণা এগুলোই বের হবে। আরেকটা বের হতে পারে সেটা হচ্ছে গামা, যার কোনো ভরও নাই, কোনো চার্জও নাই, প্রোটন নাই, কিচ্ছু নাই, এটাও বের হইতে পারে। এই কয়েকটাই বের হয়, এগুলা ঘুরে ফিরে এগুলাই দেখবা তোমরা। তাহলে আমার প্রশ্ন হলো যে এটা তো একটা, আমি বলেই দিলাম একটা ট্রান্সমুটেশন বিক্রিয়া, এটা এসে এটা আঘাত করলো। এখন আমি এটাও বলে দিচ্ছি, এগুলো তুমি হয়তো নাম জানো না, আস্তে আস্তে জানবা, কোনো সমস্যা নেই। নেপচুনিয়াম, নিউনিয়াম, এরকম অনেক আছে। তোমরা অ্যাক্টিনিয়াম, যে ল্যান্থানাইট সিরিজে যেসব মৌলগুলো আছে, অ্যাক্টিনিয়াম সিরিজ যে অ্যাক্টিনাইট সিরিজের যে মৌলগুলো আছে, এগুলোর ভর পারমাণবিক সংখ্যা, এগুলো সব মুখস্থ মোটামুটি কি জানতে হবে আর কি। তো এখন তোমরা যদি একটা খেয়াল করো, সবচেয়ে কমন অ্যাটলিস্ট ল্যান্থানাইট সিরিজের হচ্ছে হলো কি ল্যান্থানাম 57, তারপরে অ্যাক্টিনিয়াম মানে অ্যাক্টিনাইট সিরিজের অ্যাক্টিনিয়াম 89, এই টাইপের জিনিসগুলো মনে রাখতে হবে অ্যাটলিস্ট। যেমন গোল্ডের কত, তারপর হচ্ছে প্লাটিনাম কত, এই টাইপের যেগুলো আছে 78 বা 79 যাদের আছে এই টাইপের। তারপর হলো রেডিয়াম কত, ইউরেনিয়াম কত, এগুলা ক্রিপ্টন, তারপর বেরিয়াম, তারপর হচ্ছে হলো সিলভার, তারপর হচ্ছে প্যালাডিয়াম, তারপর হচ্ছে হলো আরও যেগুলো আছে জেনন, এই টাইপের যেগুলো আছে মোটামুটি একদম কমন, মানে 1 থেকে 30 পর্যন্ত যেসব মৌলগুলো আছে তাদের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা তো মুখস্থ করবেই করবে, সাথে সাথে অন্যান্যগুলোও তোমরা একটু কি এই যে আমি নাম যেগুলো বললাম মোটামুটি চেষ্টা করবে এগুলোর জন্য অ্যাটলিস্ট কি জানা থাকে, যেমন অসমিয়াম আছে কিন্তু, ঠিক আছে। তো এবার আসো তোমরা যদি একটু এটার দিকে তাকাও, আমি তোমাকে বলছি যে এখানে কি বের হবে কণা হিসেবে এবং কয়টা বের হবে। দেখো এখানে হচ্ছে 237, এখানে হচ্ছে 48, তাহলে 237 এবং 48 কত আসে বলো তো, এটা 285 আসে, কত আসে 285। তা এখানে আছে 282, তার মানে 3টা পারমাণবিক ভর সংখ্যা শর্ট আছে। দেখো এরপরে এটা হচ্ছে 93, এটা হচ্ছে 20, কত 113, এটা অলরেডি 113। তার মানে এখানে এমন একটা কণা যাইতে হবে, এখানে দেখো তার মানে এটা কিন্তু 3টা শর্ট আছে, ভর সংখ্যা 3টা শর্ট আছে, বাট পারমাণবিক সংখ্যা শর্ট নাই। তাইলে এখানে এমন একটা কণা যাইতে হবে, বের হয়ে যাবে, বের হয়ে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় কিছু নিতে পারবে না, যাওয়ার সময় কি কিছু নিতে পারবে না। তুমি বলে কিছু নিতে পারবে না কেন, মানে পারমাণবিক সংখ্যা একটাও নিতে পারবে না, মানে প্রোটন নিতে পারবে না, কারণ প্রোটন 113টা এই জায়গায় ছিল, এখন এখানে আছে, তার মানে এখানে যে গেছে তার মধ্যে আসলে প্রোটন যায় নাই। এরকম প্রোটন যায় না মানে এরকম আছে কি এখানে বলো তো, এই 4টার মধ্যে দেখো একদম কমন, এই যে এটা একটা, এটা একটা, এই দুইটার কেউই প্রোটন নেয় না, গামা তো নেই না, গামার প্রোটন ভর কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই। কিন্তু এটা একটা নিউট্রন, নিউট্রনের কিন্তু প্রোটন নেয় না, নিউট্রন কি এই যে 0 এটা। তাইলে আমার কথা হচ্ছে হলো প্রোটন নেয় না নিউট্রন আর গামা, কিন্তু গামা তো আর কিছুই নেয় না, ও ভর সংখ্যাও নেয় না, কিন্তু একটা নিউট্রন একটা করে ভর সংখ্যা নিয়ে যায়। তাইলে এরকম আমাদের এখানে ভর সংখ্যা শর্ট আছে কয়টা বলো তো, এই পাশের সাথে এই পাশের টোটাল 285টা ভর সংখ্যা, কিন্তু এই পাশে আছে 282, তাহলে এই পাশে 3টা ভর সংখ্যা শর্ট আছে। তাইলে একটা নিউট্রন নেয় একটা নিউট্রন একটা নেয়, এবং একটা নিউট্রন শূন্যটা কি নেয় বলো তো, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা নেয়, তাহলে 3 দিয়ে দিলেই তো কাজ শেষ। তার মানে কি বের হবে, নিউট্রন বের হবে, এবং কয়টা বের হবে, 3টা বের হবে। মিলাও এবার, এখানে কত 237, 48, 285 ভর সংখ্যা, এবার 200, এই যে দেখো 282, এখানে 3টা মিলে হচ্ছে 3, তাহলে 285, এখানে হচ্ছে হলো 113, এই দুইটা যোগ করলে এখানে 113, এটা তো শূন্য, 3টা হোক 10টা হোক যতটাই নিউট্রন প্রত্যেকের ভর সংখ্যা কত, শূন্য। এভাবে কি তোমাদের বের করা যাবে না, তোমরা বের করতে পারবে না ইনশাল্লাহ এগুলা। এই টাইপের করে তোমাদেরকে কি করতে হবে, চিন্তা করতে হবে, কিন্তু না এলে কিন্তু দেখবা ধরা খাই যাবা। এরপরে আসা হচ্ছে হলো কি, তাহলে এটা হচ্ছে ট্রান্সমুটেশন গেল, কি গেল ট্রান্সমুটেশন, এটা গেল গা।
তাইলে আমরা এইবার হচ্ছে হলো এরপরে যেটা আমাদের একদম সবচেয়ে কমন আমাদের যে হচ্ছে হলো কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেটা অলরেডি ইউজ করা হচ্ছে ইউরেনিয়াম, তাই না? তোমরা 9-10-এ অলরেডি কি ইউরেনিয়াম সম্পর্কে, ইউরেনিয়াম দিয়ে এগুলো একদম পড়ে আসছে, ইউরেনিয়াম নিয়ে পড়াশোনা করে নাই এরকম খুব একটা কি নাই কিন্তু। তো তোমাদের এক্ষেত্রে হচ্ছে হলো ইউরেনিয়াম যেটা আছে, ইউরেনিয়ামকে একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয় সাধারণত। হ্যাঁ, ভাঙন, এটা হচ্ছে আমি বললাম তো এটা ফিশন বিক্রিয়া। কি এটা? ফিশন বিক্রিয়া কি? একটা কণার সাহায্যে, সেটা নিউট্রন বেসিক্যালি। যে আমাদের কবির স্যারের বইতে হচ্ছে হলো বলাই আছে নিউট্রন দ্বারাই আঘাত করতে হবে ফিশনে, কিন্তু এটা নিউট্রন ছাড়াও অন্যান্য কণা দিয়ে আঘাত হইতে পারে, আলফা হইতে পারে, তারপর হচ্ছে প্রোটন হতে পারে, নিউট্রনও হতে পারে। তো যে কোনোটা দ্বারা আঘাত করলে খুব দ্রুত গতিতে এবং হচ্ছে একটা মোটামুটি 8 MeV টাইপের শক্তিতে ইউরেনিয়াম 238, কত 238, এবং এটা হচ্ছে 92, এটা কত 92। যখন এটাকে একটা নিউট্রন আঘাত করবে, একটা নিউট্রন আঘাত করলে কি হবে জানো? ও দুইটা ভেঙে তোমাদের 9-10-এর বইতে কয়েকটা উদাহরণ ছিল মনে হয়, আমি এখানে সবচেয়ে কমন দুইটা উদাহরণ যেটা আছে বেরিয়াম এবং হচ্ছে হলো কি ক্রিপ্টন, বেরিয়াম এবং কি ক্রিপ্টন, বেরিয়াম এবং ক্রিপ্টন, বেরিয়াম কত ক্রিপ্টন কত তোমরা আমাকে বলো তো। এরপর হচ্ছে হলো এখান থেকে আরো অন্য পরমাণু বের হবে, ওটা তো বের হবেই হবে, সাথে শক্তি বের হবে। কত শক্তি? এটা এই শক্তিটা তোমাদের বইতে 9-10-এর বইতে কত ছিল? 9-10-এর বইতে খুব সম্ভবত 210 ছিল বা 200। আমাদের ইন্টারের বইতে থাকে হচ্ছে সাধারণত 200। আমি যদি কবির স্যার এবং হাজারি স্যারের বই দুইটা দেখি, আমাদের কবির স্যারের বইতে এবং হাজারি স্যারের বইতে, এখানে দেখো কবির স্যারের বইতে লেখা আছে বিপুল পরিমাণ শক্তি, এবং হাজারি স্যারের বইতে থাকে হচ্ছে সাধারণত এটা হচ্ছে কি 200 MeV। কত 200 MeV। এই যে আমি এখানে, এটা হচ্ছে কবির স্যারের বইতে লেখা আছে বিপুল পরিমাণ শক্তি, বিপুল, আর হাজারি স্যারের বইতে এটা ডিরেক্ট 200 MeV একটা লেখা থাকে, 200 MeV শক্তি এখান থেকে উৎপন্ন হয়। এবার আসো মেইন কথা, তো এখানে বলা হয় নাই তো বেরিয়াম আর ক্রিপ্টন উৎপন্ন হয় বলেছি, এবং বেরিয়াম এবং ক্রিপ্টনের জিনিসগুলো কত কত। এই বেরিয়াম কত বলো তোমরা? বেরিয়াম কত 56, এটা কত বলো তো 36। মনে পড়ে? বুঝো এগুলো, জানো তো নাকি জানো না? আচ্ছা, বেরিয়াম এবং ক্রিপ্টন যদি জানো, এবং আরো ব্যাপার স্যাপার আছে কিন্তু, এটা হচ্ছে কিন্তু 141, এটা কত 141। আর এই যে আমাদের এটা ক্রিপ্টন কত? ক্রিপ্টন এটার আইসোটোপ আসতে পারে বা যে কোনোটা আসতে পারে, তবে এখানে আমার যতটুকু মনে পড়ে এটা 92, যেটা কি বলতো 92, এটা 92। মানে ক্রিপ্টনের এটা 91 হতে পারে, 90 হতে পারে, কিন্তু এই বিক্রিয়া যেটা আমরা ইউজ করতেছি, যে উদাহরণটা ইউজ করতেছি, এখানে এটা 92। তার মানে অ্যাকচুয়ালি বেরিয়াম আর ক্রিপ্টন উৎপন্ন হচ্ছে। তাইলে এখানে আমরা এবার একটু মিলাই, আমাদের এখানে কণা কে বেরোবে আমরা ওইটা এখনো লিখি নাই, কণা কে বেরোবে, কয়টা বেরোবে, ঠিক আছে? অন্যভাবে কখনো কখনো তোমার এটাই হচ্ছে হলো ফিশন বিক্রিয়া, একটা কণা দিয়ে আঘাত করে দুইটা কাছাকাছি ভরের নিউক্লিয়াস বানাই ফেলতে। তুমি বলো একটা 141, একটা 92, এটা কেমনে স্যার কাছাকাছি ভরের হয়? ও মা, কাছাকাছি ভরের মানে হচ্ছে হলো অ্যাটলিস্ট, মানে এই ভাঙনের ফলে কাছাকাছি, যত কাছাকাছি পারা যায় এদেরকে, তো এদের মধ্যে গ্যাপ হয়তো অনেক বেশি ভরের, কিন্তু কত হচ্ছে তারপরে এরা সবচেয়ে কাছাকাছি, এর চেয়ে আরো পরের গুলো আরো গ্যাপের যে কোনো পরমাণু ক্রিয়েট হইতে পারত কিন্তু। আচ্ছা, ফিশন বিক্রিয়ার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সাধারণত ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম এই টাইপের এগুলাতে হচ্ছে হলো কি এই ফিশন বিক্রিয়া ঘটার কারণ হচ্ছে হলো এগুলাতে একটা সংকট ভর বা ন্যূনতম একটা ভর থাকে, এবং সেটা হচ্ছে প্রায় 235 বা 238 এই পরিমাণ ভর থাকলে একটা পরমাণুতে, সেটা হচ্ছে হলো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দেখাইতে পারে। তো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সবসময় এরকম এটা সবচেয়ে কমন, তো এই জন্য এটা লিখছি, এটার বাইরে খুব একটা কি আসে না। তো ইউরেনিয়ামকে একটা নিউট্রন আঘাত করলো, তো বেরিয়াম এবং ক্রিপ্টনে পরিণত হলো, ঠিক আছে? তো এটা যখন পরিণত হলো, এখন আমাদেরকে মিলাইতে হবে আমাদের সব ঠিক আছে কিনা, যে বিক্রিয়াটা কারেক্ট হয়েছে কিনা। এটা 238, এটা একটা কত হয়েছে 239, কত 239। আচ্ছা, এটা মনে হয় 236টা, এটা আমি মনে হয় একটু ভুল লিখছি, এটা 236 হবে। এটা কত হবে 236-এরটা, 238টা লেখা যায় তো 236, এটা কত বলো তো 236। 238 হলে কি হইতো এটাও বলে দিচ্ছি আমি। আচ্ছা, 238 নিচ্ছি, ওইটাই নিই। হ্যাঁ, 238 যদি নেই আমরা, তাইলে 236 আমার যতটুকু মনে পড়ে এটা নেওয়া উচিত ছিল। তা এখন দেখো, এটাতে
কত 239, এখানে গেছে কত 141, 92 কত 233, 233। এখনো আমার 6টা ভর সংখ্যা বাকি, 6টা ভর সংখ্যা বাকি। এটা 92, এটা 0, তাহলে এখানে টোটাল হচ্ছে 92 পারমাণবিক সংখ্যা। 56 আর 36, 56 আর কত 36, 92, তার মানে পারমাণবিক সংখ্যা হয়ে গেছে। তার মানে এখানে এমন একটা কণা যাইতে হবে যে কোনো প্রোটন সংখ্যা নেয় না, কারণ অলরেডি প্রোটন সংখ্যা ঠিকঠাক সমতা হয়ে গেছে। তার মানে হচ্ছে প্রোটন সংখ্যা নেয় না কিন্তু ভর সংখ্যা 6 নিয়ে যায়, তাহলে নিউট্রনই হবে, নিউট্রনই তো, কারণ হচ্ছে গামা আর হচ্ছে নিউট্রন হচ্ছে কি ভর সংখ্যা নেয় না। তো এটা হচ্ছে স্বাভাবিকভাবে এটা হবে কি একটা নিউট্রন, এবং সেটা 6টা হবে। কয়টা হবে 6টা, কারণ এটা 6টা হচ্ছে 6টা প্রোটন এখনো কি এখানে কম আছে, দুইটা মিলাই এই পাশের সাথে কম। আর ঠিক সেম জিনিস ইউরেনিয়াম যদি 236 হতো 92, এবং সেক্ষেত্রে যদি নিউট্রন আঘাত করে এটা করতো, তাহলে বেরিয়াম হতো, এবং এটা ছিল ক্রিপ্টন হতো 92, 36, 41, 56, এটা ঠিক আছে। এবং এক্ষেত্রে দেখো তো তোমরা, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা ঠিক আছে, ঠিক এটা 3টা শর্ট হয়, তখন এটা 3n এটা হতো 3টা, এবং 200 MeV মতো শক্তি এখান থেকে বের হয়ে চলে যেত। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তুমি বলো স্যার 3টা কেমনে বসাই দিলেন, ওই যে এটা 41, এটা হচ্ছে 233 আসে এখানে, আর এখানে হচ্ছে 237। ও মা একটু হয় নাই তো, তাহলে 3টা না 4টা, কয়টা বলো তো 4টা। আর যদি এটা 35 হতো, ইউরেনিয়াম যদি 235 হয় 92, সেক্ষেত্রে N10, এবং সেক্ষেত্রে যদি বেরিয়াম 56, 141, যারা নতুন তারা বলবো যে চাল্লা এটা কি পড়াচ্ছে, উনি তো একদম এত স্পিডে টানে কেন। সবগুলো বিক্রিয়ার দেখো ইউরেনিয়ামকে নিউট্রন দ্বারা আঘাত করছি। এই প্রত্যেকে ইউরেনিয়ামের একটা কি বলতো আইসোটোপ, এগুলো কি বলতো ইউরেনিয়ামের আইসোটোপ, ভর সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন, তাই না? পারমাণবিক সংখ্যা কিন্তু একই, দেখো এগুলো আইসোটোপ, এগুলোকে নিউট্রন দ্বারা আঘাত করতেছি। এবার সব এই জিনিসগুলো মিলাইতে হবে। দেখো তো 236 হলে এই দুইটা মিলে কিন্তু এখানে হয় 233, এটা 234 কিন্তু এখানে এই দুইটা মিলে, ও সরি এই দুইটা মিলে 233, তো এখানেও দুইটা মিলে 233, কিন্তু তাইলে আমাদের লাগবে কত 236 লাগবে না, এখানে এই পাশে আসছে কত 236, তো 236 মিলে তাহলে এটা কটা লাগবে, আরও 3টা লাগবে, 3টা নিউট্রন। এবং অবশ্যই এখানে বিপুল শক্তি, এবং এখানে যে ঘটনা ঘটছে মনে রাখবা, এটার মধ্যেও দেখো এটা হচ্ছে 237 আর এখানে 233 হচ্ছিল, তো আমার আরও 4টা লাগতো নিউট্রনই বা কেন বললাম না, ওই যে আমার এগুলো এটার সংখ্যাগুলো ঠিকঠাক মতো পূরণ হইতে হবে। নিউট্রন বেরোলে এগুলা নেয় না, সেই নিউট্রনের মধ্যে এটা নাই, তার মানে নিউট্রনের মধ্যে কোনো ঝামেলা নেই, অলরেডি এটা 92, এই দুইটা মিলে আমি দেখতে পাচ্ছি 92 হয়ে গেছে। ওকে, এই জন্য এখানে এমন একটা কণা বেরোবে, আমাকে বুঝতে হবে, এগুলো সব MCQতে আসবে, এমন একটা কণা বেরোবে যে হচ্ছিল কোনো প্রোটন নেয় না। ওকে, এই জিনিসগুলো তোমাকে এখানে মাথায় রাখতে হবে যে হচ্ছিল নিউক্লিয়ার ফিশন এবং ট্রান্সমিউটেশন এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে। আর সবচেয়ে কমন যেটা হচ্ছে ফিউশন খুবই ইজি। ফিউশন ছোটোখাটো দুইটা হচ্ছে নিউক্লিয়াস কি হয়ে উচ্চ তাপমাত্রায় রাখলে সাধারণ। ও আচ্ছা, ভালো কথা, এই ফিশন বিক্রিয়াগুলো প্রায় 8 থেকে 10 MeV শক্তিতে কি করা হয় বলো তো, এই বিক্রিয়াগুলো ঘটানো হয়, তাইলেই হচ্ছে এই বিক্রিয়াগুলো ঘটে, এবং সেখানে অনেক তাপমাত্রা রাখতে হয়। এবার আসো ফিউশন বিক্রিয়া হচ্ছে সাধারণত ছোট ছোট কিছু নিউক্লিয়াস বা পরমাণু মিলিত হয়ে তোমার হচ্ছে এক্ষেত্রে কি হবে, বড় একটা নিউক্লিয়াস তৈরি করবে, বড় তুলনামূলক বড় আর কি, এবং সাথে একটা ছোট কণা বের হয়ে যেতে পারে। তো এগুলো হচ্ছে বেসিক্যালি আইসোটোপগুলো এটা ঘটায়, যেমন হাইড্রোজেনের দুইটা আইসোটোপ যে আমরা জানি হচ্ছে হলো কি, এটা হচ্ছে ডিউটেরিয়াম, তারপর এটার সাথে আরেকটা হচ্ছে ট্রিটিয়াম। ধরো এটা মিলে তোমরা জানো এই দুইটাকে যদি তুমি প্রায় 10⁸ কেলভিন তাপমাত্রা যদি বিক্রিয়াস্থলে রাখো, তাহলে এই জায়গার মধ্যে এর একটা হিলিয়াম নিউক্লিয়াস উৎপন্ন করে। কি উৎপন্ন করে? হিলিয়াম নিউক্লিয়াস। এই হিলিয়াম নিউক্লিয়াস উৎপন্ন করে, কিন্তু সত্যিই করে। তো হিলিয়াম নিউক্লিয়াস উৎপন্ন করলে এখানে কণা হিসেবে কি বের হবে দেখো তো, এখানে দুইটা মিলে হচ্ছে 5টা, এখানে হচ্ছে 4টা, তার মানে একটা এখনো প্রোটন ভর সংখ্যা বাকি। এটা মিলে 2টা, এটা ঠিক আছে, দেখো তো 2টা হয়ে গেছে না? এটা যখন 2টা হয়ে যায় তার মানে হচ্ছে কি, এখানে এমন একটা কণা যাইতে হবে যেটা যাওয়ার সময় ভর সংখ্যা 1 নিয়ে যায় কিন্তু প্রোটন সংখ্যা নেয় না। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যার মধ্যে ভর সংখ্যা 1 প্রোটন সংখ্যা এরকম, এটা আছেই নিউট্রন। ঠিক আছে, তাহলে দেখো তো এটা 2টা মিলে হচ্ছে 2, এটা 2। ওকে, এটা 2টা মিলে 5, এটা কি মিলে 5, আর এটা হচ্ছে দেখো তো 5 হয়েছে না? ওকে,
আচ্ছা, হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ যেমন হাইড্রোজেনের ট্রিটিয়াম মিলে, দেখো দুইটা ট্রিটিয়াম মিলে কি করে জানো, তাও 10⁸ কেলভিন রাখলে তাপমাত্রা, এক্ষেত্রে একটা হিলিয়াম নিউক্লিয়াস উৎপন্ন হয়, হিলিয়াম। তো এক্ষেত্রে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 2, তাহলে 2 মিলে গেছে, ওটা 6 6 4 মিলছে, তাহলে আরও এই ভর সংখ্যা এই পাশে 2 শর্ট, প্রত্যেকটা নিউট্রন একটা করে নিয়ে যায়, তাহলে দুইটা নিউট্রন দুইটা নিয়ে যায়। এখন দেখো দুই পাশ সমান হয়ে গেছে। তাই কণা দেখে বুঝতে হবে। আবার তোমাকে পরীক্ষায় এরকম দিল যে চলো 3 1 প্লাস হচ্ছিল ধরো এরকম 3 1, তোমাকে ধরো 10⁸ কেলভিন তাপমাত্রা, বিক্রিয়া স্থানের তাপমাত্রা তোমাকে বললো, এরকম দিছে আর কি, যে তুমি চিন্তা করো N0, এটা দিয়ে দিছে, তো তোমাকে ওইটা বাইর করতে হবে। তাহলে এখানে এমন একটা দেখো, এই পাশে এমন কিছু হবে, দেখো এটা 2টা না 2, কিন্তু ও তো নেয় না, কিছু নাই, তার মানে এটা এখানে অপর যে মৌলটা আছে ওইটার হবে এটা 2, এবং এটা 6 এ যাওয়ার সময় 2টা নিয়ে গেছে, তাহলে আরও 4টা থাকে, এটা 4। তাহলে আমরা জানি এই প্রোটন সংখ্যা 2 হয় কার, হিলিয়ামের, তাই দিয়ে দিলাম হিলিয়াম। এভাবে তোমাকে এরকম এই জায়গায় হচ্ছিল একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারে, বা এ দিতে পারে, বা এক্স দিতে পারে, দিয়ে বলতে পারে এটা কি, অর্থাৎ বিক্রিয়াগুলোর 3টা জিনিস বা 4টা জিনিস। ও আচ্ছা, ভালো কথা, এগুলোর ক্ষেত্রেও বিপুল পরিমাণ শক্তি, এগুলোর ক্ষেত্রেও কি উৎপন্ন হবে, শক্তি উৎপন্ন হবে। ফিশন এবং ফিউশন এগুলোতে কি শক্তি উৎপন্ন হবে, এই মাস ট্রান্সমুটেশনের ক্ষেত্রে শক্তি থাকবে না। তার মানে বিক্রিয়াগুলো দেখে চিহ্নিত করতে হবে, দেখবা যে হচ্ছে কিভাবে ট্রান্সমুটেশন আর হচ্ছে হলো কি সাধারণত হচ্ছে হলো কি এই ফিউশন একই রকম দেখতে, মানে একটা একটাকে আঘাত করার পর এখানে জোড়া লেগে নতুন আরেকটা হচ্ছে তুলনামূলক আর একটা কণা বের হয়ে যাচ্ছে, কিন্তু ট্রান্সমুটেশনের ক্ষেত্রে কোনো শক্তি উৎপন্ন হচ্ছে না, এখানে শক্তি উৎপন্ন হয়। আর ফিশন তো তুমি বুঝোই, ফিশনকে একটা বড় নিউক্লিয়াসকে একটা ছোট কণা দ্বারা আঘাত করলে 2টা বড় বড় নিউক্লিয়াস উৎপন্ন হবে মোটামুটি, সাথে আবার কণাও বের হবে, সাথে শক্তি উৎপন্ন হবে ফিশন বিক্রিয়ায়। ওভারঅল এই বিক্রিয়াগুলো চলে কি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তুমি যদি মনে করো যে চলো এই প্র্যাকটিস না করে তুমি পেরে যাবা, তাইলে কিন্তু হবে না। প্রত্যেকটা বিক্রিয়া বুঝতে হবে, 9 10 এগুলো ছিল, ইন্টারমিডিয়েটেও এখন কি এগুলো করতে হবে। যারা ভর্তি পরীক্ষার্থী বা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তারা তো এগুলো এক ঝলকে বুঝে গেছে, এতক্ষণ লাগেও নাই তাদের, কিন্তু যারা হচ্ছে ফার্স্ট ইয়ারে মাত্র নতুন আসছো, বিশেষত চলো আমার এটা আমি এই ক্লাসটা রেকর্ড করছি হচ্ছে আমার ওই পেইড ব্যাচের স্টুডেন্ট যারা হচ্ছে ক্লাস মিস গেছে তাদের জন্য। তো তোমরা কতটুকু বুঝতে পেরেছো এটা তোমরা এখান থেকে কি শিখবে অবশ্যই, তারপর অবশ্যই কমেন্ট সেকশনে কি আমাকে জানাবে। বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন সময় আসে, তোমরা যদি আমি একটু দাঁড়াও, একটা প্রশ্ন তোমাদেরকে আমি একটু কি প্র্যাকটিস করাই, সেটা হচ্ছে হলো আমার কাছে হচ্ছে হলো ঢাবির প্রশ্ন ব্যাংকটা আছে, তো ঢাবিতে এরকম কোশ্চেন আসছে কিনা, এরকম অবশ্যই আসছে, বিভিন্ন সময় এটা আসে। তো আমি এরকম একটা কোশ্চেন তোমাদেরকে একটু সলভ করাই, তাইলে তোমরা একটা হয়তো কি সাহস পাবে, বা হচ্ছে হলো যে এই জিনিসগুলো যে আসলে তোমরা পারো, বা হচ্ছে হলো এই জিনিসগুলা তোমাদের একদম যে আয়ত্তের মধ্যে, সেটা হচ্ছে হলো তোমাদের মধ্যে একটা ভাব আসবে আর কি, যে আল্লাহ এটা তো এই জিনিস ঢাবিতে আসছিল। একটু তোমরা একটু দাঁড়াও, একটু টাইম নষ্ট হবে তোমাদের, কিন্তু কথা হচ্ছে শিখলে তোমরা এগুলো সহজে করতে পারবে। এখানে ঢাবির এই প্রশ্নগুলো প্রায়ই আসছে, দাঁড়াও আমি একটু খুঁজলেই হচ্ছে কি দু একটা কোশ্চেনে দেখতে পাবো। এই তো পেয়েছি, ঢাবিতে কত সালে যেন এটা আসছে, 15 16 বা হচ্ছে 14 15তে এরকম একটা জিনিস আসছে। আমারে বলছে হচ্ছিল ধরো এই যে এরকম এটা দিয়ে দিয়েছে যে দেখো বেরিলিয়াম, এটা হচ্ছে 9 4 এবং এখানে X4 2 একটা জিনিস দিছে, দেওয়ার পর বলছে হচ্ছে হলো এখানে যে সি দিছিল 12, এটা 6 দিছিল, আর এখানে 0 1 দিছিল। আমাদেরকে বলছে এখানে এক্সটা কি, এক্স কি এখানে অপশনে ছিল আলফা কণা, বিটা কণা, গামা, নিউট্রন। এটা কোনো কথা, এটা কোনো কোশ্চেন? এখানে 2 4 6, এখানে 6 মিলে গেছে 9, এখানে এটা 4 13, এই পাশে একটা, এই 12 মিলে 13, এগুলো নিয়ে কোনো ঝামেলা হয়নি। এটা কি বলছে? তো এটা তো সবাই বুঝে, এটা হচ্ছে হিলিয়াম রে ভাই, এটা হিলিয়াম সবাই বুঝে। 2 যার সে তো হিলিয়ামই, 2 তো হিলিয়ামই, তো এটা একটা আলফা কণা। এটা কি একটা কণা? আলফা কণা। এটা কোনো কোশ্চেন? এটা ঢাবির কোশ্চেন। আল্লাহ আল্লাহ, সি এত সোজা কোশ্চেন হয়? এত সোজা কোশ্চেন দিলে এগুলো হাসি পায় না বলো তো?
তোমরা বুঝে গেছো, যারা ফার্স্ট ইয়ার আসছো তোমরাই বুঝে যাচ্ছ। এবার চিন্তা করো যারা ভর্তি পরীক্ষা দিবে তারা তো আরো সহজে বুঝে যাবে। আল্লাহ আল্লাহ, এত সোজা কোশ্চেন! সি। বিরক্ত হচ্ছ তোমরা? ক্লাস কেমন লাগতেছে? ক্লাস নিয়মিত করবা, হ্যাঁ? নিয়মিত ক্লাস করলে পড়া ইজি মনে হয়, অত কঠিন মনে হয় না। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আসছিল, তাও ঢাবিতে, আমি দিচ্ছি, দেখো তোমরাও চলো দেখো, অবাক হয়ে যাবা। এখানে আলফা কণা আঘাত করতেছে, দেখো অক্সিজেনের 17 8, এটা এখানে এক্স একটা দিছে। দেখো আমি প্রত্যেকটা জিনিস বুঝাই দেই তোমার। দেখো এই যে এখানে একটা এই যে নাইট্রোজেনকে আলফা কণা ইয়া করছে। আলফা মানে কি? এই হিলিয়াম 4 2। তো এখান থেকে আমাকে জানতে হবে যে এক্স কি জানতে চাইছে আমাদের। এক্স কি দেখো আমাদের আলফা কণার মানে হচ্ছিল এটা, তাহলে এটা 4, এটা 14 18, এটা হচ্ছে 17, তার মানে এই এক্স এর মাথায় 1 আছে আরও একটা, কারণ এখানে 17 আরও একটা লাগবে। এবার এখানে হচ্ছে 7 আলফা 2, তাহলে কত 9, এখানে আছে 8, এখানে নিশ্চিতভাবে এটা একটা আছে। আর এটা হচ্ছে সাধারণত এটা হচ্ছে হলো প্রোটন, এটা কি বলতো? প্রোটন, তার মানে এই এক্সটা হচ্ছে হলো কি? প্রোটন, এটা একটা প্রোটন। তো আমাদের অপশনে কিন্তু কি ছিল বলতো? অপশনে ছিল প্রোটন, বিটা পার্টিকেল, গামারে, নিউট্রন। এটা অবশ্যই একটা প্রোটন, এটা অবশ্যই একটা কি? প্রোটন। আমাদের সাধারণত এগুলোই হবে, এটা হয় নিউট্রন হবে, অথবা প্রোটন হবে, অথবা হিলিয়াম হবে, অথবা চলো গামা হবে। এই কয়টাই ঘুরে ফিরে এগুলোই হয়, বুঝছো? এগুলোই বের হয়। এটা একটা চলে গেল। তাহলে দেখে আরও আছে এরকম বিভিন্ন সময় কি ঢাবিতে এগুলো আসছে। তো ঢাবির বিভিন্ন প্রশ্ন আর কি, এটা আছে বিভিন্নবার আসছে। অলরেডি তো 2টা দেখাই দিলাম, আরও একটা দেখাই, দাঁড়াও, আরও একটা থাকবে, কোথাও না কোথাও তো থাকবে। কি থাকবে না? কেন থাকবে না? বললাম না অনেকবার আসছে, তো এই জন্য কনফিডেন্টলি বলতে পারতেছি যে কোনো মানে কখনো কখনো না তো অবশ্যই থাকবে। তোমাদের মজা লাগছে না পড়ে? আমার মজা লাগতেছে করে করে, বুঝছো? আমি পারি সেই জন্য, নাকি? তোমরা যদি ক্লাসটা না বুঝো আরেকবার কষ্ট করে দেখবা। আর অনলাইন ক্লাস তো তোমাদের তো বেচগুলো হবে সাধারণত, যারা হচ্ছে আমার পেড বেচের স্টুডেন্ট, আর যারা নতুন তাদের তো ক্লাসগুলো হবে তো কিসে? অফলাইনে। তো এই অনলাইন হচ্ছে হলে কি ইউটিউবে আমি এটা আপলোড দিয়ে দিব। স্টুডেন্ট ইউটিউবে যারা আছো তারাও এটা দেখবা, যাও একদম ফ্রেশলি শিখে ফেলবা। দাঁড়াও, এটা আর তো কিরে পাচ্ছি না যে, ওমা এটা তো ছিল, আরও ছিল তো, তোমরাও খুঁজে বাইর করো তো দেখি। আমি তো আর কেন দেখছি না, দাঁড়াও, আচ্ছা আমি খুঁজে বাইর করতেছি। কেমন করে আমরা পাবো, কেন পাচ্ছি না কেন পাচ্ছি না? পাওয়া তো উচিত। আচ্ছা দেখি এবার একটু এই 18 20 19 এগুলোর দিকে দিছে কিনা দেখি একটা। 20-এর দিকে বা 18-র দিকে দেয় নাই, এদিকে দেওয়া উচিত তো। এই তো পাইছি। এটা হচ্ছে হলো কততে দিছে? একদম 20-21 যেটা, এইটাতেই দিছে, একদম রিসেন্ট বছর দিছে। এই যে এখানে দেখো আমাদের একটা অ্যালুমিনিয়াম দিছে 27। তোমাদেরকে এটা কেন করাচ্ছি? কারণ হচ্ছে হলো তোমরা করলে হচ্ছে হলো আমি প্রশ্নগুলো দেখাইলে তোমাদের ভিতরে একটা কনফিডেন্স আসবে যে আসলে এক ক্লাসে আমরা ঢাবির অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারতেছি। দেখো অ্যালুমিনিয়াম 27 13 প্লাস হিলিয়াম 4 2। দেখো এটা দিছিল, এখানে একটা সিলিকন দিছে 30 বলছে, এখানে 14, এখানে ব্র্যাকেটে একটা কি দিছে, বলছে এই ব্র্যাকেটে কি আছে, এই ব্র্যাকেটের মধ্যে কি হবে সেটা বলছে। ওরা আলফা কণা হবে, ইলেকট্রন হবে, প্রোটন হবে, নিউট্রন হবে। আমি উত্তর না দেখি, আলফা ইলেকট্রন প্রোটন নিউট্রন কি হবে এটা আমরা মিলাই, তোমরা নিজেই দেখবা। এখানে 27, এখানে কত 31 হবে, এখানে 30, তার মানে এখানে যেটা আছে ধরে নিলাম সেটা হচ্ছে কিছু একটা মৌল, সেটা অবশ্যই 1 লাগবে, কারণ তাইলে 31 হয়ে এই দুই পাশে সমান হবে। এটা হচ্ছে 13, এটা হচ্ছে 2 15, এটা কত কি বলতো 15, এখানে 14 গেছে, তার মানে এখানে আরো এক থাকবে, তাহলে 1 কার হয়? 1 হচ্ছে হাইড্রোজেনের। এটাই তো প্রোটন, এটা কি বলতো? প্রোটন। কিটন, প্রোটন, আবার কিটন বলিও না, কিটন যৌগের মধ্যে কিটন আছে না, ওই কিটন নয়। তার মানে এই দেখো একই টাইপের কোশ্চেন এভাবেই আসে, ঠিক আছে? এই টাইপের কোশ্চেনগুলোই আসে সাধারণত। তো আমি যা বুঝালাম এগুলোকে সুন্দর করে নোট করবে এবং নোট করে গুছিয়ে পড়াশোনা করবে। তো যারা হচ্ছে হলো কি
ইউটিউবে ক্লাসটা করবা, তারা তো অবশ্যই তোমাদের করণীয় হচ্ছিল এগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করা। আর যারা হচ্ছিল আমার পেইড ব্যাচের হচ্ছিলো কি ডেমো ক্লাস হিসেবে বা হচ্ছিল আমার পেইড ব্যাচের এমনিতেই ক্লাস করবা, মিস গেছে হিসেবে করবা, তোমরা সুন্দর করে নোট করে ফেলবা। নোট করে পড়াশোনা করলে একদম গোছানো থাকবে, সুন্দর থাকবে, ঠিক আছে। আলাদা একটা কেমিস্ট্রি খাতা নিতে হবে, কেমিস্ট্রি খাতা নিয়ে তার প্রতিনিয়ত সুন্দর নোট করতে হবে, যেন নোটটা দেখে পরীক্ষার আগে রাতে পড়তে মন চায়। আর পড়ালেখা করবা হচ্ছিল তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য, ঠিক আছে। আশপাশে মানুষের কথা চিন্তা করে লাভ নাই। আশপাশে মানুষ কে কী ভাবলো, কে কী করবে, কে কী হবে, কে কী চিন্তা করবে, এইসব ভাবার সময় নাই তো। পড়াশোনা ইন্টারমিডিয়েট একটু টাফ কিন্তু, তাই না? এসএসসি লেভেলে যত পড়াশোনা তার চেয়ে ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা একটু কি বেশি, একটু বেশি মানে অনেক বেশি, ঠিক আছে। নিয়মিত পড়লে তুমিও পারবা, তুমিও ভালো জায়গায় যাবে। এই ঢাবির প্রশ্ন সলভ করে ঢাবিতেও টিকে যাবে ইনশাল্লাহ। দেখছো, এক ক্লাস করে তুমি ঢাবি থেকে একটা কোশ্চেন আনসার করতে পারতেছো। এবার প্রতিনিয়ত যদি তুমি নিয়মিত পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তুমি অনেক কিছু পারবা কিন্তু ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, আমার জন্য দোয়া করবা বেশি বেশি, অনেক বেশি বেশি। তোমাদের জন্য তো অবশ্যই দোয়া থাকবে, আর আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।